হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি উত্তর সাগরের মোহনায় এবং অ্যামস্টেল নদীর তীরে অবস্থিত নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামে। ডাচ স্বর্ণযুগ এবং খালের গোলকধাঁধার মধ্যে অবস্থিত এই শহরটি কেবল নেদারল্যান্ডসেরই নয়, বরং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এই শহরে রয়েছে প্রায় 1281টিরও বেশি সেতু, যা ইতালির ভেনিস শহর থেকেও অনেক বেশি। তাই একে বলা হয় উত্তরের ভেনিস। 17শো শতাব্দীতে অ্যামস্টেল নদীর উপরে বাঁধ দেওয়ার মাধ্যমে এই শহরের উৎপত্তি হয়। বাঁধের ড্যাম এবং অ্যামস্টেল নদীর অ্যামস্টেল মিলিয়ে এই শহরের নামকরণ করা হয় অ্যামস্টারডাম। এই শহরের বিশেষত্ব হলো হেজেলহাইট, অর্থাৎ সহমর্মিতার সংস্কৃতি। আজকে আমরা ঘুরে দেখব এই অসাধারণ শহরটি। চলুন তাহলে শুরু করা যাক। অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশনে পা রাখলেই আপনি বুঝতে পারবেন কেন একে ইউরোপের অন্যতম ব্যস্ত শহর বলা হয়। এই স্টেশনের নিচেই রয়েছে হাজার হাজার সাইকেল, যা অ্যামস্টারডামের আসল পরিচয়। আপনি জানলে অবাক হবেন যে পুরো সেন্ট্রাল স্টেশনটি 8687টি কাঠের খুঁটির উপর দাঁড়ানো। অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশনের স্থপতি ছিলেন পিয়েরে কুইপার্স। স্টেশনের সামনের দিকে দুটি বড় টাওয়ার আছে। ডান পাশের টাওয়ারে একটি ঘড়ি আছে যা সময় দেখায়। বাম পাশের টাওয়ারে ঘড়ির মতো দেখতে একটি কাঁটা থাকলেও সেটি আসলে সময় দেখায় না। এটি একটি বায়ু প্রবাহ পরিমাপক যন্ত্র, যা বাতাসের গতি ও দিক নির্দেশ করে। এটি অ্যামস্টারডামের সামুদ্রিক ঐতিহ্যের একটি প্রতীক। সো আমার পিছনে যেই বাসাগুলা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় আসলে ড্যান্সিং হাউস। তো এই হাউসগুলোকে ড্যান্সিং হাউস বলা হয় কারণ এগুলো আসলে একটু সামনের দিকে হেলানো এবং একটু উপর নিচ। এর কারণটা হচ্ছে যে যখন এই বাসাগুলো তৈরি করা হয়, অ্যামস্টারডামের মাটি কিন্তু ইউজুয়ালি অনেক নরম এবং সয়েলগুলো হচ্ছে খুবই ম্যাশি। তো এই জন্য এই বাসাগুলো আসলে কাঠের পাইলের উপরে প্রথমে তৈরি করা হয়। তো সময়ের সাথে সাথে এগুলো আস্তে আস্তে ডেবে যায় এবং ডেবে যাওয়ার কারণে একটু উঁচা নিচা হয়ে এখন এরকম একটা আকার হয়েছে। তো এই কারণেই আসলে একে ড্যান্সিং হাউস বলা হয়। এখানে আসলে অনেক কানাল ক্রুজ রাখা আছে। অ্যামস্টারডাম হচ্ছে পুরো কানালের শহর বা খালের শহর, কারণ এখানে প্রায় 165টি খাল আছে এবং অ্যাপ্রক্সিমেটলি প্রায় 100 কিলোমিটারের মতন দূরত্ব। তো এই জন্য যখনই পর্যটকরা আসে সবাই এই কানাল ক্রুজ ব্যবহার করে এবং পুরো শহরটা দেখার জন্য, এবং এটা খুব ভালো একটা যানবাহন পুরো অ্যামস্টারডামটা এক্সপ্লোর করার জন্য। স্টেশন থেকে বেরিয়ে দামরাক ধরে একটু এগোলেই দেখবেন মানুষের দীর্ঘ লাইন। এটি হলো বিখ্যাত মান্নিকেন পিস ফ্রাইস শপ। ডাচরা তাদের আলু ভাজা বা ফ্রাইস খুবই পছন্দ করে, আর এখানকার ফ্রাইসকে নেদারল্যান্ডসের 1 নম্বর বলা হয়। 20টিরও বেশি ফ্লেভার্সের সস থেকে আপনার পছন্দেরটি বেছে নিন, তবে ট্রেডিশনাল ডাচ স্টাইলে মেয়োনিজ দিয়ে ট্রাই করতে ভুলবেন না। খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডসের সবচেয়ে অভিজাত শপিং ডেস্টিনেশন দি বায়েনকোর্ফ। 1914 সালে প্রতিষ্ঠিত এই মলটি শুধু কেনাকাটার জায়গা নয়, এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। বিশ্বের সেরা সব লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে আধুনিক ডাচ ডিজাইন সবই পাবেন একই ছাদের নিচে। এবং আমার সামনে এটা হচ্ছে অ্যামস্টারডাম স্টক এক্সচেঞ্জ। এখন যেই রাস্তায় এটা আসলে একেবারেই রেড লাইট ডিস্ট্রিক্টের দিকে যাইতেছে। তো রেড লাইট ডিস্ট্রিক্ট হইতেছে অ্যামস্টারডামের বাংলা ভাষায় যেটাকে আসলে বলে হচ্ছে পতিতালয়। তো এই রেড লাইট ডিস্ট্রিক্ট কিন্তু অ্যামস্টারডামের অনেক টুরিস্টিক একটা জায়গা আসলে, যদি আমরা ভিতরে যাব না, বাট এখানে ম্যাক্সিমাম টুরিস্ট আসলে অনেকেই আসলে এই রেড লাইট ডিস্ট্রিক্ট দেখার জন্যই আসে বা যে কোনো কারণে এখানে আসে। তো আমি জাস্ট আপনাদেরকে এই সারাউন্ডিংটা দেখাবো একটু। আমরা রেড লাইটের ভিতরে ঢুকবো না এবং ওইখানে আসলে ভিডিও করাটা আসলে অ্যালাউড না। এগুলো হচ্ছে আমস্টারডামের টিপিক্যাল রাস্তা। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাসা আছে। এগুলো খুবই একেবারে ট্রেডিশনাল এবং খুবই পুরাতন, বাট খুবই ভালোভাবে প্রিজার্ভ করা। এবং এই বাসাগুলোর কিন্তু খুব একটা ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই বাসা দেখা যাইতেছে যে এখানে 2 বাসার মাঝখানে কিন্তু দেখেন লাইট লাগানো একটা
তার দিয়ে বা হুক দিয়ে। যখন শহরের আলোগুলো জ্বলে ওঠে আমরা প্রবেশ করি পৃথিবীর অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি এলাকায়, যাকে সবাই চিনে রেড লাইট ডিস্ট্রিক্ট বা স্থানীয় ভাষায় দি ওয়াল এর নামে। তবে এই এলাকার ভিডিও করার আগে একটি বিষয় খুব সতর্কভাবে মনে রাখতে হবে। এখানকার জানালা বা উইন্ডোগুলোর ছবি তোলা বা ভিডিও নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এটি এখানকার কর্মীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের বিষয়। চতুর্দশ শতাব্দীতে এটি ছিল একটি ব্যস্ত বন্দর এলাকা। নাবিকদের আনাগোনা আর বাণিজ্যের কেন্দ্র থেকে ধীরে ধীরে এই এলাকাটি আজকের রূপ নিয়েছে। এখানে রয়েছে ঔজিকার্ক বা পুরনো গির্জা, যা শহরের প্রাচীনতম ভবন, একদিকে উপাসনালয় আর অন্যদিকে রেড লাইট এলাকা। এমন বৈপরীত্য শুধু আমস্টারডামেই সম্ভব। বিতর্ক আর কৌতূহল পাশে সরিয়ে রাখলে এই এলাকাটি আমস্টারডামের সহনশীলতা এবং ঐতিহ্যের এক বড় উদাহরণ। তো আমি এখন এই রেড লাইট ডিস্ট্রিক্টের ভিতরে, এবং আমার আশেপাশে আপনারা কিন্তু অনেক রেড উইন্ডো দেখবেন। ইউজুয়ালি এখানে অনেক ভিড় থাকে, তো এখন যেহেতু দুপুরবেলা খুব একটা ভিড় নাই, এবং আশেপাশে অনেক কানাল আছে, পুরো আমস্টারডামই কানালে ভর্তি। তো এই যে রাস্তাগুলো শুরু, দুই পাশে বাসে এবং দুই পাশে ছোট ছোট রাস্তা এবং পাশে কানাল। এটা হচ্ছে হাঁস এবং মারিওয়ানা এবং হ্যাম্প কি জিনিস সেটা জানি না। তো এটার মিউজিয়াম। তো আমস্টারডামে আসলে এরকম অনেক অদ্ভুত অনেক কিছু দেখা যায়, যে গাঁজাটা যে এইসবেরও আবার জাদুঘর আছে। তো যেহেতু এখানকার কালচার খুবই ওপেন এবং ফ্রিডম অনেক বেশি, তো সোশ্যালি কালচারালি এভরিথিং, সো এই জন্য অনেক কিছুই বৈধ, বাট অবশ্যই রেগুলেটেড। আমস্টারডামের খালগুলোকে অন্য এক নজর থেকে দেখতে চান? তাহলে একটি কায়াক ভাড়া করে নেমে পড়ুন পানিতে। ট্যুরিস্ট বোটের ভিড় এড়িয়ে শহরের সরু গলি আর ব্রিজের নিচ দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। পানির খুব কাছ থেকে যখন আপনি এই ঐতিহাসিক ড্যান্সিং হাউসগুলি দেখবেন, তখন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এটি যেমন রোমাঞ্চকর, তেমনই পরিবেশ বান্ধব, যা আপনাকে শহরের সত্যিকারের হেসেলহাইড অনুভব করতে সাহায্য করবে। তো গাইজ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমার পিছনে একটা স্টল দেখতে পাচ্ছেন, অনেক মানুষ লাইনে দাঁড়ানো। এটা হচ্ছে একটা খুবই ট্রেডিশনাল ডাচ শপ, এটাকে যেখানে কিনে হেরিং মাছ পাওয়া যায়, এবং এটা খুবই ফেমাস একটা ডাচ ফিশ। এবং এরকম ছোটোখাটো স্টলে, নীল রঙের স্টলে এরকম হেরিং দেখতে পাওয়া যায়। এই মাছটা আসলে এখানকার খুবই ফেমাস একটা ডেলিকেসি। এটা কিন্তু আসলে কাঁচা মাছ না, এটাকে আসলে নোনা পানিতে ডুবিয়ে রাখা হয় ধরার পরে, এবং এটা খেতে অনেকটা নোনতা এবং মাখনের মতো। Hi, can I have just herring? Yeah. Yeah, thank you. Yeah, thank you. What's that? Sure. আমি মাত্র হেরিংটা নিয়ে আসলাম, আমি একবার দেখাই কীরকম। তো এই হেরিংটা দেখতে আসলে এটার সাথে আসলে যেই ফ্রেশ ফিশটা, এবং সাথে পিকল এবং অনিয়ন, এবং অবশ্যই একটা ডাচ ফ্ল্যাগ। এটা খাওয়ার আসলে দুটো উপায় আছে। একটা হচ্ছে টিপিক্যাল আমস্টারডাম ওয়েতে, সো এখানে যেই কাঠিটা দিছে, এই কাঠি দিয়ে মাছটা খাওয়া, এবং আরেকটা উপায় হচ্ছে সরাসরি যেই ফিশটা, ওটা একেবারে উপর করে একসাথে খেয়ে ফেলা। তো আমাকে যেহেতু এটা পিস পিস করে দিছে, এবং আমি যেহেতু আমস্টারডাম থেকে নিছি, এবং আমি আমস্টারডাম ওইতেই ট্রাই করবো। আমি হালকা পিকন এবং অনিয়ন নিলাম। অনেকটা লবণাক্ত এবং খুবই সফট, এবং টেস্ট আসলে অনেকটা ইলিশ মাছের মতন। যখনই আপনারা আমস্টারডামে আসবেন, এটা অবশ্যই ট্রাই করবেন।
সো গাইস, আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি আমস্টারডামের একেবারেই সেন্টারে। এটা হচ্ছে রয়্যাল প্যালেস এবং এটা হচ্ছে একেবারেই আমস্টারডামের মাঝামাঝিতে অবস্থিত, এবং এই পুরো স্কোয়ারটাকে কিন্তু বলা হয় হচ্ছে ডাম স্কোয়ার। এই রয়্যাল প্যালেসটি কিন্তু তৈরি করা হচ্ছে 1648 সালে। তখন এটি কিন্তু একটি নগর ভবন ছিল বা সিটি কর্পোরেশনের মতো ছিল। তখন কিন্তু একে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে গণনা করা হতো কোনো না কোনো কারণে, এবং পরে 1808 সালে নেপোলিয়ন বোনাপার্টের ভাই লুই বোনাপার্ট এটাকে রাজপ্রাসাদে রূপান্তরিত করেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমস্টারডামের মাটি যেহেতু অনেক নরম, তো এই পুরো রাজপ্রাসাদটি কিন্তু আসলে প্রায় 13,659টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এবং এটি এখনও অনেক মজবুত, এবং দেখলেই মনেই হবে না যে এটা আসলে কোনো একটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বা অনেক পুরনো। এবং আমার সামনে যেই ডাম স্কোয়ার, লম্বা সাদা যেই স্তম্ভটি, এবং এটি হচ্ছে নেদারল্যান্ডসের একটি ন্যাশনাল মনুমেন্ট। এটি তৈরি করা হয় 1956 সালে, এবং প্রত্যেক বছরই 4 মে এখানকার রাজ পরিবার এবং সাধারণ মানুষ এখানে এসে এই স্তম্ভে শ্রদ্ধা জানান। আমার পাশেই দেখছেন বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম। লন্ডনের বাইরে এটি ছিল তাদের প্রথম শাখা। এখানে বিশ্বনেতা থেকে শুরু করে হলিউড তারকাদের একদম জীবন্ত মোমের মূর্তি দেখা যায়। রাজকীয় অনুষ্ঠান থেকে শুরু করে বড় বড় প্রতিবাদ সভা, সব কিছুরই সাক্ষী এই চত্বর। তবে ড্যাম স্কোয়ারের আসল সৌন্দর্য হলো এখানকার স্ট্রিট পারফর্মাররা। কেউ জীবন্ত মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ চমৎকার সব খেলা দেখিয়ে পর্যটকদের মুগ্ধ করছে। How long you been here in Amsterdam? 17 years. 17 years. Okay, nice. It's nice to meet you, yeah? Yeah, okay. So guys, আমি এখন যাচ্ছি হচ্ছে একটা কফি শপে, জাস্ট আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য। আসলে নেদারল্যান্ডসের কফি শপগুলো কিন্তু নর্মাল ট্রেডিশনাল কফি শপের মতো না। সো আপনারা নর্মালি কফি শপ বলতে যেটা বুঝেন সেটা হচ্ছে প্রবাবলি ক্রোসান্ট কফি এসব পাওয়া যাবে, বাট নেদারল্যান্ডসে আসলে 2 টাইপের শপ আছে, একটা হচ্ছে কফি শপ আর একটা হচ্ছে ক্যাফে। এবং যেই কফি শপ যেগুলো, ওইখানে কিন্তু আসলে বৈধভাবে গাঁজা বা ক্যানাবিস বিক্রি করা হয়। সো এখানকার কফি শপগুলি কিন্তু আসলে অনেকটা লিভিং রুমের মতো, মানুষ আড্ডা মারে, বই পড়ে। একটাই প্রবলেম, সেটা হচ্ছে সবাই গাঁজা খায়। তো এই নীতিটা আসলে চলে আসছে 1970 সাল থেকে। ডাচ ভাষায় যেটাকে বলা হচ্ছে ফেদোখবিলিজ, অর্থাৎ হচ্ছে সহনশীলতার নীতি। আমার পিছনেই হচ্ছে এই যে কফি শপটা, এবং আপনারা অলরেডি হয়তো দেখবেন বাইরে কয়েকজন বসে আসলে যে গাঁজা বা ক্যানাবিস ওইটা খাইতেছে। তো এটা আসলে এখানে খুব আমস্টারডাম সেন্ট্রালে এটা খুবই কমন একটা বিষয়, এবং খুবই নর্মাল একটা জিনিস। এবং আমার পিছনে যে কফি শপটা, এটা খুবই ফেমাস। এটার নাম হচ্ছে আব্রাক্সাস, এবং এটা হচ্ছে আমস্টারডাম সেন্ট্রালেই ডাম স্কোয়ারের পাশে। আমি ভাবলাম ভেতরে গিয়ে একটু বসি, কিন্তু তখন বুঝলাম যে ভেতরে বসতে হলে আপনাকে অবশ্যই ক্যানাবিস কিনতে হবে। শুধু 1 কাপ কফি খেয়ে সেখানে বসা সম্ভব নয়। শুনে কিছুটা খারাপ লাগলেও সমস্যা নেই, আমরা তো আমস্টারডামেই আছি। এখানে দেখার মতো আরও কত কি আছে। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলবার্ট কাইপ মার্কেট, এবং এটা আমস্টারডামে অবস্থিত। এই মার্কেটের গোড়াপত্তন হয় হচ্ছে 1904 সালে, যখন কিনা ব্যবসায়ীরা এখানে ঠেলাগাড়ি ওইসব নিয়ে বসতো। তো তখন 1905 সালে এখানকার যে পৌর কর্তৃপক্ষ সেটাকে একটি কাঠামোগত রূপ দিয়ে একটি ওপেন মার্কেটে রূপান্তরিত করে। তো এই ওপেন মার্কেটটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বিজিয়েস্ট এবং বড় ওপেন মার্কেট। এখানে প্রায় 250 থেকে 300টিরও বেশি স্টল আছে, এবং এটা হচ্ছে দি পাইপ এলাকায় অবস্থিত। এবং এই আলবার্ট কাইপ মার্কেটের নামটা হচ্ছে 17শ শতাব্দীর ডাচ চিত্রশিল্পী আলবার্ট কুইপের নাম অনুসারে। ব্যস্ত শহরের বুক চিরে এই মার্কেটটি যেন আমস্টারডামের আসল রূপ তুলে ধরে। আপনি যদি ড্যাম স্কোয়ার বা সেন্ট্রাল স্টেশন থেকে এখানে আসতে চান, তবে ট্রামে করে মাত্র 15-20 মিনিটেই পৌঁছে যাবেন। আপনি এখানে কি পাবেন না
তাজা ডাচ চিজ, তাজা সমুদ্রের মাছ, রঙিন ফুল থেকে শুরু করে জামা কাপড়, ইলেকট্রনিক্স এবং কসমেটিক্স সবই আছে এখানে। অধিকাংশ ইউরোপীয় মার্কেট সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে, কিন্তু আলবার্ট কাইপ মার্কেট সপ্তাহে 6 দিনই খোলা থাকে, সোমবার থেকে শনিবার। 1912 সাল থেকে এটি একটি পূর্ণকালীন মার্কেটে পরিণত হয়। 70-এর দশকে নেদারল্যান্ডসে যখন বাইরে থেকে মানুষ আসা শুরু করে, তখন এই মার্কেটটি প্রথম তাদের সংস্কৃতির খাবার যেমন সুরিনামি, তুর্কি, মরক্কান খাবার বিক্রি শুরু করে। এই কারণে একে অ্যামস্টারডামের মেল্টিং পট বলা হয়। অ্যামস্টারডাম সেন্ট্রালের তুলনায় আলবার্ট কাইপ মার্কেটে জিনিসের দাম প্রায় 20-30% কম থাকে। স্থানীয়রা মনে করেন সকালের তুলনায় মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগে গেলে সবচেয়ে সস্তায় তাজা জিনিস কেনা যায়, কারণ ব্যবসায়ীরা তখন তাদের স্টক শেষ করতে চান। আপনি কি জানেন অ্যামস্টারডামের সবচেয়ে আইকনিক খাবার স্ট্রোপ ওয়াফল বা ডাচ ওয়াফল মূলত এই মার্কেটেই জনপ্রিয়তা পায়। এখানে এমন কিছু ফ্যামিলি শপ আছে যারা বংশ পরম্পরায় 100 বছরেরও বেশি সময় ধরে একই রেসিপিতে ওয়াফল তৈরি করছে। আলবার্ট কাইপ মার্কেটের ভিড়ের মাঝে হাঁটতে হাঁটতে যখনই নাকে আসবে মিষ্টি ক্যারামেলের সুবাস, বুঝবেন আপনি রুডিস অরিজিনাল স্ট্রোপ ওয়াফলের সামনে দাঁড়িয়ে আছেন। 1970 সাল থেকে রুডি এবং তার পরিবার বংশপরম্পরায় তৈরি করে আসছে অ্যামস্টারডামের সবথেকে আইকনিক এই ডাচ ওয়াফল। Hi, can I have an original? Yes, of course. Thank you. You want to pay by card? Yes, please. Thank you. এখানে কোনো ফ্রোজেন খাবার নেই, আপনার চোখের সামনেই তারা গরম লোহার ছাঁচে ওয়াফেল তৈরি করে ভেতরে ঢেলে দেয় সিগনেচার ক্যারামেল সিরাপ। এটি মূলত দুটি পাতলা মচমচে গোল ওয়াফেল লেয়ার দিয়ে তৈরি, যার মাঝখানে আঠালো এবং মিষ্টি ক্যারামেল সিরাপ দেওয়া থাকে, যাকে ডাচ ভাষায় স্ট্রোপ বলা হয়। মজার ব্যাপার হলো এটি প্রথমে ছিল গরিবের খাবার। বেকাররা তাদের বেঁচে যাওয়া রুটির গুঁড়ো বা টুকরোকে সিরাপ দিয়ে আটকে এই মিষ্টিটি তৈরি করত। আজ সেই খাবারটি ডাচদের জাতীয় খাবারে পরিণত হয়েছে। আলবার্ট কাইপ মার্কেটের শত শত স্টলের মাঝে পফারচেসের দোকানগুলো চেনা খুবই সহজ। দেখবেন যেখানে বড় একটি কপার প্লেটের উপর ডজন ডজন ছোট প্যানকেক তৈরি হচ্ছে এবং বাতাস মিষ্টি গন্ধে ভরে গেছে, সেটি আপনার গন্তব্য। Hey, can I have one portion with slagroom? Yeah. Yeah. 6 euros, please. এটি মূলত ইস্ট বা বাক হুইট ফ্লাওয়ার দিয়ে তৈরি এক ধরনের মিনি প্যানকেক। একটি বিশেষ কপার প্যানে এগুলো খুব দ্রুত উল্টে পাল্টে ভাজা হয়, যতক্ষণ না সেগুলো গোল্ডেন ব্রাউন বা ফ্লাফি বা তুলতুলে হচ্ছে। আমি যখন অর্ডার করলাম তখন এর সাথে কিছুটা স্ল্যাকরুম বা ফ্রেশ হুইপড ক্রিম যোগ করে নিলাম। মাখন আর পাউডার সুগারের সাথে এই ক্রিমের কম্বিনেশনটা জাস্ট মুখে লেগে থাকার মতো। গাইস, সো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে অ্যামস্টারডামের ব্লুমেন মার্কেট, অর্থাৎ হচ্ছে ফুলের বাজার, এবং এটা হচ্ছে যে অ্যামস্টারডামের খুবই বিখ্যাত ভাসমান ফুলের বাজার। এটাই হচ্ছে মানে পৃথিবীর একমাত্র ভাসমান ফুলের বাজার। এটার শুরু হয় আসলে 1862 সালে, যখন কিনা ব্যবসায়ীরা অ্যামস্টার নদী দিয়ে এসে ফুল বিক্রি করত, এবং সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই এই ফুলের বাজারটির শুরু হয়, এবং তখন থেকে এটা চলে আসছে। এবং এটা হচ্ছে অ্যামস্টারডামের সিঙ্গেল খালের উপর অবস্থিত এবং খুবই পুরনো একটি ফুলের বাজার। আমি যেহেতু এখন উইন্টারে আসছি, তো এই জন্য আসলে এখন খুব বেশি তাজা ফুল ওইসব দেখা যাচ্ছে না, বাট আপনারা যখন এটা ভিজিট করতে চান, এটা আপনারা এপ্রিলে আসতে পারেন, তখন যেহেতু ফুলের সিজন আছে। তবে এখানে ঢুকলে আপনি হয়তো একটু অবাক হতে পারেন, কারণ এখানে তাজা বা সজীব ফুলের চেয়েও বেশি দেখা যায় হাজার হাজার টিউলিপের বীজ বা টিউলিপ বাল্বস। পর্যটকরা যাতে সহজেই তাদের নিজ দেশে টিউলিপের সুভিনির নিয়ে যেতে পারেন, তাই এখানকার দোকানগুলো এখন মূলত বীজ বা ড্রাই ফ্লাওয়ারের উপর বেশি গুরুত্ব দেয়। দোকানগুলোর ভেতরে ঢুকলে আপনি দেখবেন মাথার উপর ঝুলছে শুকনো ল্যাভেন্ডার, আর চারদিকে থরে থরে সাজানো শত শত প্রজাতির ফুলের বীজ। টিউলিপের পাশাপাশি এখানে ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট এবং হাতে তৈরি কাঠের চমৎকার সব টিউলিপ পাওয়া যায়। আপনি যদি আপনার বাগানের জন্য দুর্লভ কোনো ফুলের বীজ খুঁজে থাকেন, তবে এখানকার দোকানগুলো আপনার জন্য জান্নাতে পরিণত হবে।
সো আমি এখন হাঁটতে হাঁটতে একেবারেই কিন্তু অ্যামস্টারডামের একেবারে প্রাণকেন্দ্র যেটা ডি পাইপ এলাকা এবং রাইক্স মিউজিয়াম এর আশপাশে চলে আসছি এবং এখানে বেশ কয়েকটা জায়গা আছে। আমার সামনে এখানে হাইনিকেন মিউজিয়াম, যেটা খুব ফেমাস একটা বিয়ার ব্র্যান্ড। সামনে হচ্ছে ডি পাইপ এলাকা, এখানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং অনেক টুরিস্টরা আসে এখানে। এখানে খাবার দাবার খুবই ভালো পাওয়া যায়। আপনারা দেখছেন এটা হচ্ছে হাইনিকেন মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে আসলে ওরকম কোনো তেমন কিছু দেখার নাই, জাস্ট ওল্ড সেট আপ, বিয়ার কিভাবে তৈরি করা হয় এইসব। আমি ভিতরে যাবো না, আমার মনে হয় যে এই মিউজিয়ামটা আসলে একটু বেশি ওভার রেটেড। ইউজুয়ালি এই রাস্তাটা অনেক বিজি থাকে, বাট আজকে যেহেতু শুক্রবার, তো এখন অফিস আওয়ার চলতেছে, তো এই জন্য একটু ভিড় একটু কম। বাট এখানকার রাস্তাঘাট, এই যে আমার সামনে খুব সুন্দর একটা কানাল এবং সামনে ছোটোখাটো একটা পার্ক আছে বসার জন্য। এবং এখানে রিসেন্টলি একটা রিনোভেশন হয়েছে, তো এখন রাস্তা অনেক বড় করা হয়েছে এবং হাঁটার জন্য বেশ আগে একটু চিপাচাপা ছিল, বাট এখন হাঁটার জন্য বেশ ভালো। এবং সামারে এখানে আসলে একটু বেটার। এখন যেহেতু উইন্টার এবং অনেক ঠান্ডা, তো বাইরে বসে আসলে ওইরকম অ্যাক্টিভিটিস করার মতো কোনো ইয়ে নাই। এবং এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনারা যদি সেন্টারে যান, সেন্টারের রেস্টুরেন্টগুলো একটু ওভার রেটেড, প্রাইস অনেক বেশি এবং খাবার কিন্তু অত মজা নাই। বাট এখানকার রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালো এবং কিছু অথেন্টিক কুজিন আছে। সো যদি আমস্টারডামে আসেন, আপনারা ডি পাইপ এলাকায় আসবেন। চলে আসলাম সামনে মিউজিয়ামের, এবং এই রাইক্স মিউজিয়াম, এই যে ক্যাথেড্রালটা, এটা কিন্তু প্রায় হচ্ছে ৮,০০০টা কাঠের পাইলের উপরে দাঁড়ানো। এবং এই মিউজিয়ামে প্রায় ১ মিলিয়নের মতো অবজেক্ট আছে এবং এটা হচ্ছে নেদারল্যান্ডসের কালচারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই হইতেছে টানেল। এই টানেলটার আবহাওয়া হচ্ছে অন্যরকম, আপনারা আসলে বুঝতে পারবেন, একটা অন্যরকম একটা ফিলিংস আছে। এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে, এখানে কিন্তু বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সম্ভবত লাইব্রেরিও আছে। মানে খুবই ইউনিক একটা জায়গা, মাঝখানে টানেল এবং দুই পাশে মিউজিয়াম। আমি অন্য পাশে যাই। রাইক্স মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে বিশ্ববিখ্যাত ভ্যান গগ মিউজিয়াম। এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে মাত্র ৩ থেকে ৫ মিনিট। এখানে ১ মিলিয়ন অবজেক্ট আছে, কিন্তু মজার তথ্য হলো এই বিশাল সংগ্রহের মাত্র ১% বা প্রায় ৮,০০০টি গ্যালারিতে প্রদর্শিত হয়। মিউজিয়ামের বাইরের দিকে খেয়াল করলে দেখবেন প্রচুর সিরামিকের টাইলস এবং নকশা। স্থপতি PJ কুইপার্স এই নকশাগুলোর মাধ্যমে ডাচ ইতিহাসের বিভিন্ন বীরত্বপূর্ণ কাহিনী ফুটে তুলেছেন। এটা হচ্ছে টানেলের অন্য পাশ, ওই পাশ হইতেছে রাস্তা এবং এই পাশে খুবই বড় একটা জায়গা, খোলা মাঠের মতন। এবং আমার সামনে এখানে কিন্তু আগে আমস্টারডাম, এটা খুব ফেমাস একটা ছবি তোলার জায়গা ছিল। এখন আমার বোধহয় এখানে রেনোভেশন করতেছে, বা এটা আপাতত দেখতেছি না। নেদারল্যান্ডসের শীত মানেই যেন এক জাদুকরী পরিবেশ। শীত আসার সাথে সাথেই এর রূপ পুরোপুরি বদলে যায়। আমস্টারডামের বিখ্যাত সব মিউজিয়ামের ঠিক মাঝখানে তৈরি করা হয় এই বিশাল আইস স্কেটিং রিং। ডাচদের কাছে স্কেটিং কেবল একটি খেলা নয়, এটি তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যখন বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন ছোট বড় সবাই স্কেট জুতা পরে এখানে ভিড় করে। বাচ্চাদের প্রথম স্কেটিং শেখা থেকে শুরু করে বড়দের শৈল্পিক কারুকাজ, সব মিলিয়ে এক দারুণ উৎসব মুখর পরিবেশ। বিশেষ করে সন্ধ্যার পর যখন মিউজিয়ামের আলোগুলো জ্বলে ওঠে এবং রিংয়ের উপর আলোকসজ্জা ঝিকমিক করে, তখন চারপাশটা দেখতে ঠিক কোনো রূপকথার গল্পের মতো লাগে। যদিও প্রাকৃতিক লেক জমাট বাঁধার জন্য আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়, কিন্তু কৃত্রিম এই রিংগুলো সেই অভাব একদমই বুঝতে দেয় না। তো এই পুরো এলাকাটাই হচ্ছে মিউজিয়াম প্লেন এবং এটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা, অনেক ক্রাউডেড থাকে উইকেন্ডে। এই এলাকায় কিন্তু বেশ কিছু কনসুলেটও আছে। এই যে আমার সামনে এখানে টার্কিশ এবং আমেরিকান কনসুলেট। এটাকে আসলে আমস্টারডামের হার্ট বললে ভুল হবে না এবং খুবই অসাধারণ একটা জায়গা। সামারে আরো সুন্দর লাগে দেখতে যখন ঘাস ঘাস থাকে। সো এই যে আমার পিছন দিয়ে মাত্র একটা গেল, এটা হচ্ছে বাকফিটস। এটা কিন্তু এখানকার খুব আনকমন একটা সাইকেল।
এই যে লোক বাচ্চা কাচ্চা সামনে নিয়ে যাইতেছে, তো ছোটখাটো বাচ্চা থাকলে গাড়ি থেকে এরকম বাক ফিটস আসলে অনেক সুইটেবল। এবং অ্যামস্টারডাম হচ্ছে পুরো বাইসাইকেলের শহর। বছরে কিন্তু কয়েকবার এই খাল থেকে কিন্তু বাইসাইকেল টাইসাইকেল সবকিছু তোলা হয়। আর কার রাখা আসলে খুব এক্সপেন্সিভ, যাদের কার দরকার নেই তাদের আসলে কার রাখারও দরকার নেই, কারণ কার পালতেই দেখা যায় যে 300-400 ইউরো খরচ প্রতি মাসে। অ্যামস্টারডামের রাস্তায় ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে বা টুকটাক স্ন্যাক্স কিনতে হলে সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো আলবার্টাইন। এটি কেবল একটি সুপার শপ নয়, বরং নেদারল্যান্ডসের সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি সুপারমার্কেট চেইন। সব থেকে মজার ব্যাপার হলো আলবার্টাইনের বড় শাখাগুলোর ভেতরই রয়েছে একটি লাইভ সুশি বার। এখানে একদম আপনার চোখের সামনেই দক্ষ শেফরা ফ্রেশ সুশি রোল তৈরি করছেন। ডাচ পনির থেকে শুরু করে ফ্রেশ স্ট্রবেরি, সব কিছুই এখানে একদমই টাটকা পাওয়া যায়। রাইক্স মিউজিয়াম দেখা শেষ করে আমি ট্রামে করে রওনা হলাম অ্যামস্টারডামের আরেকটি ঐতিহাসিক অংশ অ্যানা ফ্রাঙ্ক হাউসের দিকে। ট্রাম থেকে শহরের ক্যানাল আর স্থাপত্যের সৌন্দর্য দেখতে দেখতে এই যাত্রাটি সত্যি দারুণ ছিল। ট্রামে করে এখন যেই জায়গায় আছে এটা হচ্ছে রোজেনক্রাফট, এবং এখান থেকে এখন যাব হচ্ছে অ্যানা ফ্রাঙ্ক মিউজিয়ামে। এটি সেই বিখ্যাত অ্যানা ফ্রাঙ্ক হাউস যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে বাঁচতে ইহুদি কিশোরী অ্যানা ফ্রাঙ্ক তার পরিবারের সাথে লুকিয়েছিল। দীর্ঘ 25 মাস তারা এই বাড়ির একটি সিক্রেট অ্যানেক্সে বন্দি অবস্থায় দিন কাটিয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো এই বাড়ির সামনেই ছিল একটি অফিস, কিন্তু কেউ জানতো না যে একটি আলমারির পেছনে লুকিয়ে আছে 8 জন মানুষ। সেই আলমারিটি আজও সেই গোপন রাস্তার প্রবেশদ্বার হিসেবে সেখানে রাখা আছে। এখানেই অ্যান তার সেই বিশ্বখ্যাত ডায়েরিটি লিখেছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে 1944 সালে তারা ধরা পড়ে যায়। পরিবারের মধ্যে একমাত্র তার বাবা অটো ফ্রাঙ্ক যুদ্ধের পর বেঁচে ফিরেছিলেন। অ্যামস্টারডামের কানালগুলোর ভাসমান এই বাড়িগুলো কেবল শখের কোনো বিষয় নয়, বরং ডাচদের টিকে থাকার এক অসাধারণ নিদর্শন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘরহীন মানুষ যখন ক্যানালের পরিত্যক্ত জাহাজগুলোতে থাকতে শুরু করে, তখন থেকেই জন্ম নেয় এই হাউসবোট সংস্কৃতি। এই শহরে প্রায় 2500টি নিবন্ধিত হাউসবোট আছে এবং প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা আছে। মজার ব্যাপার হলো অনেক ট্যুরিস্ট মনে করেন এগুলো কোনো পর্যটন আকর্ষণ, কিন্তু আসলে এগুলোতে সাধারণ মানুষ বছরের পর বছর স্থায়ীভাবে বসবাস করে আসছে। আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে চলে আসছি অ্যানা ফ্রাঙ্ক মিউজিয়ামের পাশেই। এখানে কিন্তু দুইটা মিউজিয়াম আছে, একটা হচ্ছে টিউলিপ মিউজিয়াম এবং একটা অ্যামস্টারডামের চিজ মিউজিয়াম। তো এই যে চিজ মিউজিয়াম এবং টিউলিপ মিউজিয়ামে এখানে ফ্রি ট্যুর দেওয়া হয় ট্যুরিস্টদের। অ্যামস্টারডামের অ্যানা ফ্রাঙ্ক হাউসের ঠিক পাশেই রয়েছে ভোজন রসিকদের এক স্বর্গরাজ্য, অ্যামস্টারডাম চিজ মিউজিয়াম। এটি কেবল একটি দোকান নয়, বরং ডাচদের 600 বছরেরও বেশি পুরনো চিজ তৈরির ঐতিহ্যের এক জীবন্ত সংগ্রহশালা। এখানে আপনারা বিশ্বের অন্যতম দামি চিজ থেকে শুরু করে লাল, নীল বা সবুজ রঙের অদ্ভুত সব ফ্লেভারের চিজ দেখতে পাবেন। সব থেকে মজার ব্যাপার হলো এখানে প্রবেশ একদম ফ্রি এবং আপনি চাইলে প্রায় সব ধরনের চিজের স্বাদ নিতে পারেন কোনো খরচ ছাড়াই। এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস হলো বিশাল আকারের চিজের চাকা বা হুইলস, যেগুলোর ওজন অনেক সময় কয়েক কেজি পর্যন্ত হয়ে থাকে। বিশেষ করে তাদের বিখ্যাত খাওদা এবং ইডাম চিজের স্বাদ মুখে লেগে থাকার মতো। দোকানটির নিচে গেলেই আপনি দেখা পাবেন একটি ছোট মিউজিয়ামের, যেখানে পুরনো দিনের চিজ তৈরির যন্ত্রপাতি এবং ডাচ কৃষকদের জীবনযাত্রার ইতিহাস সাজানো আছে। Watch your head. Not heated, not pasteurized, nothing. এখানে ছোটখাটো একটা টিউটোরিয়াল। Milk, sour bacteria and the rennet are... একসময় নেদারল্যান্ডসে পনির বা চিজ কেবল খাবার নয়, বরং বিনিময়ের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো। আমার এই পুরো এক্সপিরিয়েন্সটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে সুন।